তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার অত্যাচারে এলাকা ছাড়া 3 পরিবার। তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আজকে বিক্ষোভ মিছিল করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে। খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে। সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। উভয় সংকটে ডক্টর ইউনূস, এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। বলতে বাধ্য হচ্ছে এই সরকার সম্পূর্ণভাবে একটা ধান্দাবাজ সরকার। এই সরকারের কপালে দুর্গতি অনেক বেশি, জনগণের কষ্টে জনগণের ভোগান্তি আরো বাড়াবে। আমেরিকানরা বলে দিয়েছে ইউ আর ফায়ার্ড। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবাকে কেন্দ্র করে উত্তাল কুমিল্লার মুরাদনগর। দর্শক মণ্ডলী, সেখানে বিক্ষোভ মিছিল করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে। তো প্রিয় দর্শক, আপনি কি চান এত বিতর্কের পরও কি উপদেষ্টা আসিফ মাহমুদের উপদেষ্টা পদে থাকা উচিত নাকি না? দর্শক মণ্ডলী, আপনি যদি মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ করা উচিত, তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও একজন বিশ্লেষক তিনি বলছেন যে উভয় সংকটের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই পরিস্থিতিতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি কে বর্জন করেছেন। দর্শক, উভয় সংকটে কিভাবে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তাহলে কি এ পর্যায়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন কোনো কিছু করতে চলেছেন? সে বিষয়টি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, বিশেষ করে এনসিপির প্রধান যিনি, নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা, কমিশন নেওয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি, 2টো মিনিস্ট্রির দায়িত্বে, তার এপিএস এর অর্থ কেলেঙ্কারি, নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদবির বাণিজ্য, এলাকায় সন্ত্রাস করায়, কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা দেশটা খাইল গিল্লা। এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগনবিদারী যে আর্তনাদ, সেখানে যে নির্যাতন, সেখানের যে হত্যাকাণ্ড, তার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অভিযুক্ত করা হচ্ছে। জামাত ইসলামের প্রিয়ভাজন হওয়ার জন্য এমন মন্তব্য করলেন যে মানুষ সিসি করতেছে, তার নাম উচ্চারণ করে থুতু দিচ্ছে। তিনি বলছেন শেখ হাসিনা এত খারাপ কাজ করেছে যে 71-এ এটা ঘটে নাই। আসলে উনি বুঝতে পারছেন না, উনি সব কুল হারা। ওই বাংলা ফোক গানে আছে একুল অকুল দুকুল হারা, উনি সেরকম অবস্থায় গেছেন। শুধু এই ক্ষেত্রে না, পদযাত্রা করতে গিয়ে দেখলাম ময়মনসিংহে তাদের সবচেয়ে ডাক সাইডের কথা যিনি বলেন, হাসনাত আবদুল্লাহ, তিনি নাকি ধাওয়া খেয়ে ফেসবুকে দেখলাম বলছে দৌড় প্রতিযোগিতায় ছিলেন, এখন তিনি হসপিটালে। গাজীপুরে মাস্তানি করতে গিয়ে সেখানে তিনি আহত হয়েছেন। তিনি বলতেন যে আমাকে কেউ ভয় দেখাবেন না, চোখ বড় করে। গোপালগঞ্জে দেখলাম জীবন বাঁচাবার ভয়ে, জীবন রক্ষার তাগিদে দৌড়ঝাঁপ করে তিনি সেনাবাহিনীর একটা নিরাপদ যানের ভিতর ঢুকলেন এমনভাবে যে তাকে কেউ ভয় দেখাবেন না, তিনি কোনো ভয় পান না। এই অবস্থাটার সেখানে অবশিষ্ট থাকলো না। সার্জিস আলম, তার বাড়ির চেহারা চিত্র একাধিক ভিডিওতে সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনিও এই ক্ষমতায় অবস্থায় পৌঁছবার আগে বারবার বলছেন আমার হাতে টাকা নাই, আমাদের পকেটে এই কয়টা থাকে না। এখন তাদের যে অবস্থান, সেই অবস্থান দেখে তাদেরই যারা সহযোগী, আম জনতা পার্টির এক নেতা এবং যারা ইনকিলাব মঞ্চ, তারা বিভিন্নভাবে তাদের চরিত্র তুলে ধরছেন।
এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না। সব মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর পড়েছেন এই শিবির। তারা এখন কি করবেন দিক খুঁজে পাচ্ছেন না। বিএনপির কথা শুনবেন নাকি জামাত ইসলামের কথা শুনবেন? অন্যদিকে তার যে বড় বড় রাষ্ট্র যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করত, আমেরিকা সহ অন্যান্যরা, তাদের নাকি মোহ কেটে গেছে ওনার উপরে, তারা এখন আর সাড়া দিচ্ছেন না। তিনি তাদের পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশস্থ হাইকমিশনে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, ভালো রেসপন্স পাচ্ছেন না। উনি খুব সংকটের ভিতর থেকে ফ্যাকাশে মুখ করে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারছেন না। ওনার ভাতিজা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং তার যারা একান্ত ঘনিষ্ঠ, তাদের নিয়ে ক্লোজ ডোরে নাকি মিটিং করে বলতেছেন যে এই সংকট উত্তরণের উপায় কি। এই উভয় সংকটের ভিতর উনি আছেন। উনি বুঝতে পারেন নাই বাংলাদেশ নামক রাষ্ট্রেতে উনি কোনদিন রাজনীতি করেন নাই, ওনার কোনো অবদান নাই, উনি 5 টাকার কোনো সাহায্যই দেশকে করেন নাই। এখন দেখার সময় উনি কি শ্যাম রাখবেন না কুল রাখবেন। উভয় সংকটে ডক্টর ইউনুস, কারণ তার বিদেশি প্রভুরাও সাড়া দিচ্ছে না। এই অবস্থার থেকে ওনার উত্তরণের কোনো পথ দেখছি না। উনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। বসে থাকাও সম্ভব না, নামলেও পরিত্রাণ হবে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। মানে উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রী, যিনি প্রায়শই জাতির বিবেক হিসেবে ফেসবুক লাইভে আসেন বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে তখন জাতীয় সংবাদপত্রগুলো তার বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যকে ধরে নানা রকম হতাশার কথা প্রকাশ করেন যে এই যে দেখুন বীর বিক্রমদের ঘনিষ্ঠ জনই বলছেন এসব ঠিক হচ্ছে না, ওসব ঠিক হচ্ছে না। কিন্তু আপনিও জানেন আমিও জানি যে আমরা অন্তত 1 বছরের মধ্যে এই নেতৃবৃন্দ, মানে যাদেরকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্রনেতা হিসেবে, তারা যে কি সব অপকর্ম করে বেড়াচ্ছেন, কত রকমের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্রনেতারা এবং তাদের বাবাদের ভাইদের নানা রকম গুণপনার খবর প্রকাশ পেলে যদি সেই ছাত্রনেতারা নিজেই ফেসবুকে বলতেন যে এটা আমরা করিনি বা আমাদের নামে কুৎসা রটনা হচ্ছে, তখন সেই অংশটুকু জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেলে মাঝে মাঝে জানা যেত। কি ভয়াবহ ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গত কয়েকদিনে উত্তাল নানা ঘটনায় বটেই, এর মধ্যে বাংলাভিশন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বেপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে। মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন, আর ইশরাক হোসেন যেহেতু বাংলাভিশনের মালিক, তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে। আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সার্জিস আলমও দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করছেন না, কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলাভিশন তার সেই ভিডিও চিত্রে, তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন কয়দিন আগে AK-47 এর গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, তাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়নি, কারণ দেশটা কারো বাপের নয়, তাদের বাপের। এই কথা বলতেই তো তাদের আন্দোলন। তো সেই কথা বলে তারা যখন ক্ষমতায় এসেছেন, এরপর মোটামুটি 1 বছর ধরে বাংলাদেশের মানুষ ভেবেছে যে এরা এত বড় বীরত্বের পরিচয় দিয়েছেন রাজপথে, কাজেই এদেরকে কিছু মৃদু লুটপাট তো করতে দেওয়াই উচিত। এই মৃদু লুটপাট 1 বছরে এসে ঠেকেছে পাথর দিয়ে থেতলে মানুষ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ছত্রছায়ায় রাখা থেকে শুরু করে নানা রকম অপকর্মে। বাংলাভিশনের ওই ছবিতে কুমিল্লার মুরাদনগরে কিন্তু পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তার চেয়ে ভয়াবহতম ঘটনা ঘটেছিল পুরান ঢাকার ওই পাথর দিয়ে থেতলে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুনের আগে। এক পরিবারের 3 জনকে, মা, তার ছেলে আর তার মেয়ে, এই 3 জনকে পাথর দিয়ে ঠেকলে খুন করে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে। আর সেই পরিবারেরই আরেক মেয়ে শিশু, তারা এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। এখন জানা যাচ্ছে সেই ঘটনার সাথে নাকি জড়িত এক আওয়ামী লীগ নেতা, আর তার সেই আওয়ামী লীগ নেতা আছেন কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায়। আসিফ মাহমুদের বাবা অবশ্য বলছেন যে বিএনপি নেতা কায়কোবাদ সেখান থেকে নির্বাচন করতে চান, তাই বহু মাস ধরেই বিএনপি সেখানে কিন্তু এর আগেও সংবাদ সম্মেলনও করেছে যে আওয়ামী লীগকে ছত্রছায়ায় রেখেছে আসিফ মাহমুদের বাবা ওখানে, এবং তা করে তিনি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাবার শুধু ওই ঘটনার সাথে
জড়িত থাকাই একমাত্র অপকর্ম নয়। আসিফ মাহমুদের বাবা একটা আকুবপুর নামক এক গ্রামের পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 4-5 বছর আগে তার চাকরি গিয়েছিল, সেখান থেকে তিনি কোনো যথাযথ কাগজপত্র না দেখিয়ে 5 লাখ টাকার মতো নাকি হাতিয়ে নিয়েছিলেন। কি গুণী প্রধান শিক্ষক দেখুন। তো সেই চাকরি যাওয়ার পর এই 5ই আগস্টের পর তিনি ওই স্কুলে এরপর যে চাকরি করছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী দাস, এদের সবাইকে অত্যাচার করে মব করে ওই শিখারানী দাসকে 6 ঘন্টা ধরে স্কুলে আটকে রেখে তার কাপড় চোপড় খুলে নিয়ে তারপর ভিডিও করে সেসব ভিডিও সহ তাকে সেসব ভিডিও বাইরে প্রচার করে, যে ভিডিওতে আবার গুণী বাবাকে দেখা যাচ্ছে, সেসব করে এই শিখারানী দাসকে উৎখাত করে তিনি গিয়ে বসেছেন প্রধান শিক্ষকের পদে। ভাবা যায় গ্রামের স্কুলের প্রধান শিক্ষক, সে কি ভীষণ গুণী। এই লোক মনে আছে কমাস আগে তিনি যে ঠিকাদারের লাইসেন্স করিয়েছেন, যার ছেলে কিনা স্থানীয় সরকার উপদেষ্টা, তারই তো ঠিকাদারের লাইসেন্স থাকার কথা, কারণ সারা বাংলাদেশে কে কোথায় কাজ করবেন সবই তো তার ছেলে ঠিক করছেন। আর সে সময় তার ছেলে কাকে দিয়ে ঠিক করাচ্ছিলেন? ওই যে এপিএস মোয়াজ্জেমকে দিয়ে, যে আসিফ মাহমুদের বন্ধু, সেই সব কাজ ভাগ বাটোয়ারা করে দিচ্ছিল। ওইদিকে আসিফ মাহমুদের বাপও ঠিকাদারের একটা লাইসেন্স করে নিয়ে বিভিন্ন জনকে কাজ দিচ্ছিলেন। তখন আসিফ মাহমুদ বাবা বললেন, আসিফ মাহমুদ কিন্তু আমাদের জানিয়েছিলেন তার বাবা সরল শিক্ষক মানুষ, না বুঝে ঠিকাদারের লাইসেন্স করে ফেলেছে। তো এখন সেই সরল শিক্ষক বাবা কেমন সরল আর বাপ কেমন সরল হলে ছেলে এমন চালিয়াত হতে পারে যে 1 বছরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে সে এখন AK-47 এর গুলি ভুল করে পকেটে নিয়ে বিদেশ পাড়ি দিতে চায় আর বাড়িতে AK-47 রাখে। তাহলে এই বুঝুন, এই হচ্ছে অবস্থা। খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে। এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না। সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে। আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে, তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকী যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে, সেই রকম বাহিনী হচ্ছে। শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে। শেখ হাসিনা খুবই দৃঢ়চেতা মানুষ, তিনি ফিরে আসবেন। এই রকম নানা গুজব সোশ্যাল মিডিয়াতে অনবরত প্রচারিত হচ্ছে এবং বিশেষ করে আওয়ামী লীগের ব্যাঙের ছাতার মতো গজি ওঠা চ্যানেলগুলোতে এইগুলো প্রচারিত হচ্ছে। এবং এই চ্যানেলগুলোতে এইসব গুজবের প্রধান কারিগর হচ্ছেন আর কেউ নন, সেই নাজমুল আহসান কলিমুল্লাহ। আমি না এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, এগুলো আমার কাছে খুবই নেস্টি মনে হয়। কিন্তু তারপরে আমার অনেক ভক্তরা বলে যে ভাই কি হচ্ছে, কারণ আসলে সাধারণ মানুষ তো ভয় পায়, তারা মনে করে এগুলো সত্য। কিন্তু তারা বোঝে না যে আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এই নাজমুল আহসান কলিমুল্লাহ, যিনি একসময় জানিপপ করেছেন, জানিপপ হচ্ছে একটা নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা, যেটা নাম হচ্ছে জাতীয় নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদ, জানিপপ। এই জানিপপ করে নির্বাচন পর্যবেক্ষণ করে তিনি হাসিনাকে 2014 সালে 18 সালে হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন। তার পুরস্কার স্বরূপ তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানানো হয় এবং তারপরে তিনি কি যে সীমাহীন দুর্নীতি করেছেন, নিজের মাকে মনে হয় ম্যানেজিং কমিটিতে নিয়েছেন, তারপরে তহবিল তসরুপ করেছেন, তারপরে দেওয়াল টপকে পালিয়েছেন, দিনের পর দিন ঢাকা থেকেছেন, রাত 3টায় ক্লাস নিয়েছেন, নানাবিধ হাস্যকর ব্যাপার। তার চাকরি চলে যাওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে তার একটা গন্ডগোল হলো, সেই থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। তখন এই ফেসদাবি বলে সাইফুর সাগর, টেবিল টকের হাসিনা তাকে অনবরত নিয়ে টকশো করতেন এবং তিনিও যার পর নেক ছড়াতেন। আওয়ামী লীগের 500 লোকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতেছে, আওয়ামী লীগের অমুক নেতার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এইরকম যার পর নাই নানা রকম গুজব তিনি দিনের পর দিন তিনি ডেলিভারি করতেন। আমি আমার চ্যানেলে কখনোই তাকে আনিনি, আনার প্রস্তাব ছিল কিন্তু আনিনি। কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাসিনা বিরোধী, সেও যা কথা বলে এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেই যায়, কিন্তু তার কাছে এমন কি তথ্য আছে যে তথ্য আমার কাছে নাই? সে একেবারে এমন তার কোন লিঙ্ক আছে, তাই না? এগুলো তো গুজব। তো তারপর হলো কি, তারপরে যখন একটা গণঅভ্যুত্থান হলো এবং ইউনূস সরকার ক্ষমতা এলো, তখন সে এই সরকারের পক্ষে কথা বলা শুরু করলো। কিন্তু যখনই দেখলো যে এই কলিমুল্লাহ সহ 5 জনের নামে দুদক একটা মামলা হলো এবং সেই মামলায় তার গ্রেপ্তার সম্ভাবনা আছে, তখন সে হঠাৎ করে পল্টি নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো। দেখছেন, মানে দুর্নীতিবাজগুলো তাদের স্বার্থ অনুসারে তারা কিন্তু গোলপোস্ট পাল্টায়, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু গোলপোস্ট পাল্টায় এবং এই নাজমুল আহসান কলিমুল্লাহ হচ্ছে সেই। এখন দর্শক একটা কথা বলি, আপনারা তো একটা গণঅভ্যুত্থান দেখেছেন, সেই গণঅভ্যুত্থান থেকে আপনারা কিছু শিখেন নাই? শেখ হাসিনা ছিল একটা অন্যতম পরাক্রমশালী ফ্যাসিস্ট এক নায়ক, যিনি কিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের করায়ত্ত করে নিতে সমর্থ হয়েছিলেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবকিছু তার অধীনে ছিল, বিডিআর, তিনি যা চাইতেন তাই হতো। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। দর্শক মণ্ডলী, যেমনটা শুনছিলেন বিশ্লেষকদের মুখে যে কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারকে কেন্দ্র করে বাংলা ভীষণ একটা রিপোর্ট প্রকাশ করেছিল, আর যার জেরে এখন উত্তাল মুরাদনগর। বিশ্লেষকগণ আরো বলছেন দফায় দফায় গোপন বৈঠক করছেন উপদেষ্টা মণ্ডলীরা, তবুও যেন কাজ হচ্ছে না। তো দর্শক, এই অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ কি তার নিজের পদে থাকতে পারবেন কিনা, অবশ্যই সে বিষয়টি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।